রামপুরহাটে উদ্ধার বিপুল বিস্ফোরক। 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার। 16,000 কিলো বিস্ফোরক উদ্ধার পুলিশের। ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছিল বিস্ফোরক। বৈধ কাগজ না থাকায় বাজেয়াপ্ত বিস্ফোরক। বিস্ফোরক উদ্ধারে ধৃত 3 জনের পুলিশ হেফাজত। কথা বলবো আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর রয়েছেন সঙ্গে। অক্ষয়, এই বিপুল বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাত্রেবেলা রামপুরহাট থানার পুলিশ 14 নম্বর জাতীয় সড়কের যে মুনসুবা মোড় সেখানে হানা দেয় এবং সেখানে একটি 16 চাকার লরি আটক করে রামপুরহাট থানার পুলিশ। সেই লরিটি তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই লরি থেকে উদ্ধার হয়েছে প্রায় 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। এবং এই ঘটনার সামনে আসতেই 3 জনকে রামপুরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে। যদিও সেই গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু কোনো রকম বৈধ নথিপত্র দেখাতে পারেনি, সেই কারণে তাদের গ্রেপ্তার করে 4 দিনের পুলিশ হেফাজত নিয়েছে রামপুরহাট থানার পুলিশ। এবং নিজেদের হেফাজতে নিয়ে রামপুরহাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে যে কি উদ্দেশ্যে এত পরিমাণ অবৈধ যে বিস্ফোরক, সেই বিস্ফোরকগুলি মজুত করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই নিয়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। বেশ, এটা থেকে 320 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট পুলিশ রিকভার করে এবং সেগুলোর কোনো প্রপার ডকুমেন্টেশন তারা সেই সময় দিতে পারেনি। অত পরিমাণ বিস্ফোরক কোনখান থেকে কোথায় পার্টিকুলারলি তারা মুভ করছিল, এন্ড ডেস্টিনেশন এবং সোর্স ডেস্টিনেশন সে প্রত্যেকে তেলেঙ্গানার বাসিন্দা। তো আজকে এদেরকে পুলিশ রিমান্ডের একটা প্রেয়ার ছিল, তো লার্নেড কোর্ট কনসিডার করে এসিজিএম রামপুরহাট কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড অ্যালাউ করেছেন এদেরকে। কাঁচরাপাড়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির দুই গোষ্ঠীর মারামারি। বিরতিতে বলছিলাম যাওয়ার আগে আপনাদের, আর গান্ধী মোড়ে দুই গোষ্ঠীর মারামারি ভিডিও ভাইরাল, ছবিটা একবার দেখুন। বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে মারামারি, গান্ধী মোড়ের ছবি। বীজপুর থানায় অভিযোগ দায়ের দুপক্ষেরই। কথা বলবো আমাদের প্রতিনিধি অরুণ রয়েছেন সঙ্গে। অরুণ, দেখতে পাচ্ছি একটা স্টেশনারি দোকান, সেখানে দোকানদারকে সম্ভবত তার উপর চড়াও হয়ে একদল মারধর করছেন। দোকানদারের কি পরিচয়, আর যারা মারধর করছেন তারাই বা কে? কিসের সংঘর্ষ? দেখো, এই দোকানদারি হচ্ছে সমর দাসের সেই দোকানটি। এখানে বিজেপির দুই গোষ্ঠী মণ্ডল সভাপতি হচ্ছে সমর দাস, তিনি সেখানে আড্ডা মারেন এই গান্ধী মোড়ে, এবং অপর গোষ্ঠী সঞ্জয় গুপ্তা, তার গোষ্ঠীও সেখানে আড্ডা মারে। দুজনে প্রতিদিনই কিন্তু আড্ডা হয়, কিন্তু আড্ডা থেকে প্রথমে তর্কাতর্কি থেকে কিন্তু একেবারে মারামারিতে পৌঁছে যায়। সেই ঘটনায় দুই পক্ষকে মারধর করে। প্রথমে সমর দাসের লোকজন সঞ্জয় গুপ্তার লোকজনকে মারধর করে বলে অভিযোগ। তারপর সমর গুপ্তার লোকজন বাইরে থেকে এসে তারপর তাকে আবার মারধর করে। উভয় পক্ষই কিন্তু দোকানের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এলাকার মানুষ অনেকটাই হতভম্ব হয়ে যায় যে যারা প্রতিদিন এখানে বসে তাদের মধ্যে এইভাবে মারামারি দেখে কিন্তু তারা প্রস্তুত ছিলেন না। তারপর দুই পক্ষই কিন্তু বীজপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। কারণ হচ্ছে তারা দুই পক্ষই থানায় অভিযোগ করেছে। দুই পক্ষেরই অভিযোগ যে আগে প্রথমে সমর দাস মারপিট করে, সঞ্জয় গুপ্তা বলছে, আর সমর দাস বলছে যে সঞ্জয় গুপ্তা আগে মারধর করেছে। এই নিয়ে কিন্তু বাদানুবাদ ছড়ায়। এই ছবি ভাইরাল হতেই কিন্তু এলাকায় একটা শোরগোল তৈরি হয়েছে। বেশ, গন্ডগোল হয়েছিল। জগবন্ধু আমাকে বললো যে আমাকে মেরেছে, জগবন্ধুকে মেরেছে, জগবন্ধু হাত পাত কেটে গেছে। তো আমি গেলাম, যে বললাম যে কেন মারলি, এই বলাটাই হচ্ছে অন্যায়। সঞ্জয় গুপ্তার ওরা তেরে এসে, ওই ছেলেটা কি নাম, এর নাম ও তেরে এসে, ওই ছেলেটা। তো আমি ওকে বললাম যে এই মারপিট করিস না, আমি ছাড়াতে গেছি। তো এই ছাড়াতে গিয়ে এই পরিস্থিতি দেখো এখন। তো এখানে এসে লোকজন নিয়ে এসছে এবং জানি না এরা কি করতে চাইছে, কি দালালি করতে চাইছে। তো অ্যাকচুয়ালি পার্টি করে না, দোকানে ঢুকে আমার সাথে মারতে আসলো এবং সঞ্জয় গুপ্তার 3-4 ভাই আছে, তারা আসলো, সাথে কিছু অ্যান্টি সোশ্যাল নিয়ে এসেছিল। নিশ্চয়ই আমি থানায় অভিযোগ করবো। বাদুড়িয়ায় আক্রান্ত জেলা তৃণমূল নেত্রী, শ্লীলতাহানি ও গাড়ি ভাঙচুরের অভিযোগ। আক্রান্ত নেত্রীর দেহরক্ষীও। বাদুড়িয়া শিমুলিয়ার ঘটনা, গতকাল রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত, গাড়ি আটকে ভাঙচুরের অভিযোগ। গোষ্ঠী সংঘর্ষের জেরে হামলার অভিযোগ। জশাইকাঠি পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এই অভিযোগ পাল্টা অভিযোগগুলো শুনবো আগে, তারপর কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আচমকায় একটা বাচ্চা দেখি আমার গাড়ির সামনে চলে আসে। মা বাবাকে বলছি যে
বাচ্চাকে ছেড়ে দিয়ে এইভাবে রাস্তায় চলাচল কেউ করে? বাচ্চাটাকে ধরে নিতে হয়। এই কথা বলাতেই ছেলেটা খুব চেল্লাচিল্লি শুরু করলো। আমার মনে হলো এটা প্রি প্ল্যান, না হলে এই কথাই এতটা কিছু হতে পারে না। যশাইঘাটি আটঘরা অঞ্চলের উপপ্রধান, তিনি আমার গাড়ির সামনেই দাঁড়িয়ে, উনি লোকজন নিয়েই এসেছে, এসেই পরিস্থিতিটা পুরো অন্যরকম তৈরি করেছে। ওরই ইন্ধনেই এই কাজটা ঘটেছে। গাড়ি ভাঙচুর করেছে, ইট মেরেছে গাড়ির ভিতরে, আমাকে চড় মেরেছে, ঘুষি মেরেছে, আমার দেহরক্ষী যারা মহিলা একজন আছে তাকে মেরেছে। আমি জানি না শ্লীলতাহানি কাকে বলে, মনে হয় নূতন করে আমাকে জানতে হবে বা শিখতে হবে। শ্লীলতাহানি এর থেকে বিশেষ কিছু কম নয়। পুরুষ একজন আছে তাকেও মেরেছে। এটা বারবার ঘটে চলেছে, এটা কেন আমি নিজেই জানতে পারছি না। এরকম কোনো অভিযোগ নেই, আমি তো স্পটে ছিলাম না, সমস্যার পরে আমি ওখানে যাই, যাওয়ার পরে দেখলাম ওনার গাড়িটা ওখানে আছে, জনগণকে সরিয়ে দিয়ে ওনাকে যাওয়ার জন্য ব্যবস্থাটা করে দিয়েছি। না, এরকম কোনো গোষ্ঠী দ্বন্দ্বর কোনো ব্যাপারই নেই। উনি যদি অভিযোগ তোলে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। বাদুড়িয়ার পুলিশ প্রশাসন আমার সঙ্গেই ছিল, ওনারাও জানে যে আমি ওনাকে হেল্প করেছি নাকি অন্য কিছু করেছি। কখনোই করতে পারি না আমি এটা। দুপক্ষের বক্তব্য আপনাদের শোনালাম। এবার যাবো আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, ঘটনাটা কি ঘটেছিল তার পাল্টা ব্যাখ্যা আমরা সেটাও পেলাম, কিন্তু পুলিশি তদন্তে এখনো পর্যন্ত কি কিছু উঠে এসেছে? না দেখো, এখনো পর্যন্ত পুলিশের যে অভিযোগ সিরিয়া পারভিনের তরফ থেকে করা হয়েছে, এই তারিক হাসান সহ আরো প্রায় 20 থেকে 25 জনের নামে একটা অভিযোগ করা হয়েছে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে বাদুড়িয়া থানার পুলিশ তদন্তে নেমেছে, কিন্তু এখনো পর্যন্ত কারোকে গ্রেপ্তার করা হয়নি। তবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে আমরা পুলিশ মারফত জানতে পেরেছি। তবে এলাকায় এই নিয়ে কিন্তু রীতিমতো বাদুড়িয়া এলাকায় কিন্তু রীতিমতো কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। তার কারণ এই বাদুড়িয়ায় কিন্তু একের পর এক গোষ্ঠীতন্ত্রের খবর কিন্তু আমরা দেখিয়েছি এবং গোষ্ঠীতন্ত্র কিন্তু একের পর এক লেগেই আছে। সেই কারণে যেহেতু এই সিরিয়া পারভিনের ওপরে গতকাল রাত্রে আক্রমণ হয়েছে এবং শ্লীলতাহানির অভিযোগ তিনি করেছেন, তার দেহরক্ষীর উপরে আক্রমণ হয়েছে, সেই জন্য একদিকে যেমন বিধায়কের একটা গোষ্ঠী আর অন্যদিকে জেলা পরিষদের শিক্ষা কর্মদিকে তার একটা গোষ্ঠী, এই দু গোষ্ঠীর মধ্যে একটা চাপার উত্তর কিন্তু আজকে সকাল থেকে কিন্তু রয়েছে এবং যখন তখন কিন্তু একটা বড় সমস্যা তৈরি হতে পারে কিন্তু বাদুড়ায়, সেই রকম আশঙ্কাও কিন্তু করছে কিন্তু তৃণমূলের একাংশ। যদিও পুলিশের তরফ থেকে কিন্তু যেটা জানানো হয়েছে যে অভিযোগের ভিত্তিতে খোঁজ খবর করা শুরু হয়েছে এবং দু একজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান হবে। বেশ। কাটমানি আদায় নেতার গাড়ির চালকের 30,000 টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় পঞ্চায়েত সমিতির সভাপতির গাড়ির চালক, অভিযুক্ত গাড়ির চালক পেশায় ঠিকাদার। চাঁচল থানায় অভিযোগ দায়ের উপভোক্তার। মালদার চাঁচরের ধানগাড়া পঞ্চায়েত এলাকার ঘটনা কথা বলবো, আমাদের প্রতিনিধি সেবক রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ, যে অভিযোগের তদন্তে ইতিমধ্যেই চাঁচল থানার পুলিশ একই সঙ্গে মহকুমা প্রশাসন মালদহের চাঁচল 2 পঞ্চায়েত সমিতি তার সভাপতির গাড়ির চালক ইমরুল কয়েস, তার বিরুদ্ধে অভিযোগ যে বাংলা আবাস যোজনার বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে তরিকুল ইসলাম নামে এক উপভোক্তার পরিবারের কাছ থেকে 30,000 টাকা নেন, কিন্তু এরপরেও নাম আসেনি তালিকায়, ঘরের জন্য টাকা পাননি এই উপভোক্তারা। আর এরপরে এই উপভোক্তা থানায় দ্বারস্থ হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ইমরুল কয়েসের বিরুদ্ধে। ইমরুল কয়েসের পাশাপাশি এজাজ আলী নামে আরো একজন, তারও স্ত্রী পঞ্চায়েত সদস্য, তার বিরুদ্ধেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে। যদিও অভিযুক্ত এই ইমরুল সে দাবি করছে যে এই পুরো অভিযোগই ভিত্তিহীন, এই ধরনের টাকা লেনদেনের কোনো বিষয় নেই, যা টাকা তিনি নিয়েছিলেন তা ধার দিয়েছিলেন, তারই টাকা তিনি ফেরত নেন। যদিও পুরো বিষয়টা যেটা বলছিলাম প্রশাসন তদন্ত করে দেখছে। আর অভিযোগ উঠছে যে এই যে গাড়ির চালক, তিনি শুধু গাড়ির চালক নন, তিনি গাড়ির মালিক, একই সঙ্গে তিনি ঠিকাদারের কাজের সঙ্গেও যুক্ত ব্লকে, অর্থাৎ তিনি কিন্তু যথেষ্ট প্রভাবশালী, এমনটাই অভিযোগকারীরা বলছেন। আর পুরো ঘটনার তদন্ত শুরু হচ্ছে প্রশাসনিক স্তরে। বেশ। তৃণমূল পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতি ড্রাইভার, সে আছে টাকা চাইছে, বলছে কি যে টাকা না হলে টাকা ঢোকাবে না। 30,000 টাকা দিয়েছিলাম, ঘর আসেনি। তালিকাতে নাম ছিল, মোবাইলে SMS এসে লিস্টে নামও দেখেছি। তারপরে বলছে 4,000 টাকা না দিলে মানে ঘর ঢোকাবে না। অভিযোগ জমা করে মানে থানা গেছিলাম, ওখানেও জমা করেছিলাম। এখন স্যার আমি চাই যে আমার বাংলা বাড়িটা হোক। সমস্ত কিছু ষড়যন্ত্র। আমি তো একটা ঠিকাদার, ঠিক আছে, ওরা ডিসিও মতো কমপ্লেন করেছিল, ঘরের নাম এসে বিডিওকে
টাকাটা ধানগাড়া অঞ্চলের টাকা দিতে দেরি হয়েছে, সব লাস্টে ধানগাড়া অঞ্চলের টাকা দিয়েছে। এবার অন্যর চক্রান্ত করে আবার আমার নাম এটা ষড়যন্ত্র করছে। আমি ওর বাবার কাছে ধারের টাকা পেতাম, মেয়ের বিয়ে দিয়েছিল, আমার কাছ থেকে টাকা নিয়েছিল, আমি সেই ধারের টাকাটা রিটার্ন নিয়েছি। না, টাকা চাইনি, কেউ পুরো প্রমাণই করতে পারবে না। প্রশাসনের বিষয়টাকে তদন্ত বেসিসে সঠিক যেটা সেটাকে সামনে নিয়ে আসা খুব প্রয়োজন, এবং আসলে যে দোষী তাকে আইনত, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া খুব দরকার। ড্রাইভারটা যে টাকা তুলছে, ড্রাইভারের কি এত বড় ক্ষমতা যে সে টাকা তুলবে? মাথাতে কে বসে আছে যার মদতে এরকম আজকে আবাস যোজনার টাকা তুলছে, ভাতার টাকা তুলছে? এগুলো কোথা থেকে সাহস পাচ্ছে? অবশ্যই পঞ্চায়েত সমিতির যে বাদল বলে যে যিনি আছেন তিনি এর মধ্যে জড়িত আছে।